আমাদের অতিথি আপনাদের অত্যন্ত জনপ্রিয় মুখ কর্নেল অবসরপ্রাপ্ত শহীদউদ্দিন খান। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। দর্শক, আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন, অপপ্রচার হচ্ছে, প্রপাগান্ডা হচ্ছে, এসব বলে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। রাওয়া ক্লাবের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যে রাওয়া ক্লাব, সেই রাওয়া ক্লাবের যে কমিটি ভেঙে সেখানে যে কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, রাওয়া ক্লাবকে যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমাদের শহীদ ভাইয়ের গলায় আরেকটি ফুলের মালা যুক্ত হয়েছে, তাকে শহীদ, আপনাকে অভিনন্দন। গতকাল 9 বছরের কারাদণ্ডের দণ্ডিত হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পরে এটি তার দ্বিতীয় মামলা রায়, তাই তো? দ্বিতীয় মামলা রায়। তো প্রথম ছিল 5 বছর, গতবার সেটা। হ্যাঁ, এটা তৃতীয় মামলা রায়, 5 বছর যাবজ্জীবন। আরেকটা আসতেছে 4 টাকা, ওটা হয়তো আগামী সপ্তাহে আসবে। আমরা আপনার এই বিষয়টা নিয়ে শুরু করি। দর্শক, আমরা একটু এ সংক্রান্ত যমুনা টেলিভিশনের একটু সংক্ষিপ্ত নিউজটা দেখে আসি। সেনাবাহিনীর চাকরিচ্যুত সাবেক কর্নেল শহীদ উদ্দিন খানকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় 9 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছর কর বিভাগ থেকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলা করা হয়। সকালে মহানগর দায়রা জজ আদালতে এই রায় দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামি শহীদ উদ্দিন চাকরিরত থেকে এবং চাকরিচ্যুত হয়ে অবৈধ সম্পদ অর্জন করেন। কর বিভাগে সেসবের কোনো ট্যাক্সও জমা দেননি। তো এই যে বলা হচ্ছে আপনি কোনো ট্যাক্স জমা দেননি, আমার কিছু লাইন মনে পড়ছে। আমাদের বিদ্রোহী কবির যে একটা কবিতা ছিল, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর। আরেকটা আছে, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। দিস প্রিন্সিপালস, এগুলো কোরআনেও আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? মাই পয়েন্ট ইজ, এই যে বলবীর যে কথাটা বলেছি, উন্নত মমশির, আপনি কি বিএমএ তে গেছেন কখনো? বাংলাদেশ মিলিটারি একাডেমি। জি 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 জি। আচ্ছা, যেখানে আমাদের ট্রেনিং হয়, ঠিক বিএমএ আমাদের বিল্ডিং এর পিছনে আছে হলো, আমরা ওটার নামে হলো উন্নত মমশির, পাহাড়ের নাম। অনেক বড় করে লেখা আছে, ট্রেন থেকে দেখা যায়, রাস্তা থেকে দেখা যায়, অনেক দূরে থেকে দেখা যায়। এবং আমাদের বিএমএ যে ফরমেশন সাইন, সেখানে উন্নত মমশির আর মধ্যে আর্মির তরল ওগুলো আছে। তো পয়েন্ট ইজ, তো এবং আমরা বারবারই আমি বলি, কনস্টিটিউশনকে সামনে রেখে রক্ষার জন্য, আমরা কোরআনকে সামনে রেখে কনস্টিটিউশনকে রক্ষার জন্য আমরা শপথ গ্রহণ করি। সেই শপথ কিন্তু আমি সারা জীবন মেনটেন করেছি চাকরি জীবনে। There is no bloody trace of anything of that nature. How to talk about tax ফাঁকি? সাইফুর রহমান সাহেব যখন ছিল বিএনপির অর্থমন্ত্রী 91 to 96, তিনি তখন করেছিলেন একটা, যে সবাইকে দিতে হবে, কি বলে, ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, ট্যাক্স আসুক আর না আসুক। ঠিক আছে? দ্যাট হ্যাজ স্টার্টেড থ্রুআউট দ্য কান্ট্রি। এন্ড 97-এ এই মাদার অফ মাফিয়ার যে গভর্নমেন্ট হলো, 97-এ সেটাকে আবার রিফাইন করে বলা হলো সেনাবাহিনীর লোক ট্যাক্স রিটার্ন জমা দিবে এবং তারা ট্যাক্স দিতে হবে না। যদি ট্যাক্স আসে তাহলে দিবে, যদি ব্যক্তি সম্পত্তি বা বাবার সম্পত্তি থেকে পেয়ে থাকে, ইফ এনিথিং অফ দ্যাট নেচার কামস, দ্যাট দে উইল পে, আদারওয়াইজ দিতে হবে না। পরবর্তীতে আবার করা হয়েছে, মেবি আমার চাকরি থেকে রিটায়ার করার কিছুদিন আগে করা হয়েছে, যে সেনাবাহিনীর অফিসাররা যে বেতন পায় সেটার থেকে, অফিসার না সবাই, সে বেতন পায় সেটার থেকে ট্যাক্সটা দিবে, তারপরে আবার এটা ট্যাক্স রিটার্ন করে দিবে সরকার, যেহেতু ওই অ্যামাউন্টটা ট্যাক্স হয় না, সামথিং লাইক দ্যাট। আমি জানি না বর্তমানে কি আছে। এখন তারা বলেছে আমি চাকরির সময় এবং চাকরির পরে যে সম্পদ আহরণ করেছি সেটার জন্য আমার চার্জশিট। আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা হচ্ছে, আপনি যদি মনে করে থাকেন এতদিন বলে আসছি আমার নামে কোনো দুর্নীতির মামলা দেখাতে পারেনি, কোনো দুর্নীতি কিছুই নাই, অতএব তারা ওই ভুয়া আমার অস্ত্র মামলা, যেটা আমার লাইসেন্স করা অস্ত্র, তারপরে কি বলে, তারপরে জমি, তারা এখন তাদের সকল অস্ত্র প্রয়োগ করছে আপনাকে ঘায়েল করার জন্য। এখন এটার উদ্দেশ্যটা প্রথম ছিল
যে আমাকে এসব করলেই আমি যে সারেন্ডার করব, বাট তারেক সিদ্দিক কিন্তু জানে আমি ওই জাতের না। বিকজ 2004-এ যখন চার্জশিট হচ্ছিল তখন আমাকে অনেকে বলেছিল ডিজির সাথে দেখা করলেই সব মিটমাট হয়ে যাবে। আমি নো, আই উইল ফাইট বাই ল। এখন সে উড়ো চিঠি দেখারই কথা না, বা যাই হোক তখনকার আমলে দেখেছে। আমি জন্য রাজনীতি শক্তি সে 4 দলীয় হোক আর এই বর্তমান রাজনীতিকে বলি না, বলি এই আইজি ইন্টারেস্ট গ্রুপ লাইক তারেক সিদ্দিকদের মতো লোকদেরকে। তো তখন যে চার্জশিটটা হয়েছে তখন কিন্তু আমার 14 গোষ্ঠীর সম্পদ, আমার সম্পদ, ব্যাংকের সম্পদ সব দেখেছে যদি একটু জেলে পাঠানো যায়। তারপরে সে চার্জশিটে কোনো কিছু নাই, উড়ো চিঠিটাই প্রমাণ করেছে। তাও 4টা ডকুমেন্ট ছিল যেটা আমি লিখিনি, আরেকজন লিখেছে। তারপরে আমাকে বের করতে হবে, পলিটিক্যালি খেপে গেছে। আপনি যদি দেখেন আমার চার্জশিটটা তো ইন্টারনেটই আছে, ওখানে 9 নম্বর চার্জশিট, 10 নম্বর চার্জশিট এবং 25 নম্বর চার্জশিটে স্পষ্ট লেখা আছে যে এই অফিসারের অনেস্টির সম্পর্কে কোনো সন্দেহ নাই। এক্স্যাক্টলি এই ওয়ার্ড না, মানে নট ফর পার্সোনাল বেনিফিট, নট ফর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, যেগুলো আর কি শাস্তিযোগ্য অপরাধ, সেগুলোর মধ্যে আমি পড়ি না। যা কিনা পৃথিবীর ইতিহাস না, বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর মিলিটারি ইতিহাসে কোর্ট মার্শাল এটা হয় না। আপনার জানা উচিত হাসান মাসুদ নামে তখন একজন চিফ আর্মি চিফ ছিলেন, তিনি সে ফাইল পাঠিয়ে দিয়েছেন বিডিআরে। সে তার আগে 10 জন অফিসারকে জেলে পাঠিয়েছে, আমারটা পাঠিয়েছে, সে আমাকে জেলে পাঠাবে। কেননা ক্রিমিনালরা মনে করে কি যে জেল টেল পাঠালে তার সততা প্রমাণ হয়। সে তো নাম্বার 1 বাটপার ইন দ্য গরজাত। বাটপারটা কেন আজকে দেখেন সে খুব সহি সালামতে বাংলাদেশে আছে, অথচ 2টা নেত্রীকে সেই জেলে ঢুকিয়েছিল, কোনো বিচার হয়নি এদের। এর মধ্যে অনেক কুশলীরা আছে যারা 111 এগুলো করেছে, তাদের হয়নি বিচার। কেননা তারা সাথে সাথে মাপ চেয়ে বলে আমরা তো করি নাই, আপনাদের তো পাওয়ারে নিয়েই আসছি, তো কেন করছেন? কিন্তু আমি তো সেই দমে যাওয়া লোক না। সেখানে সেই সরকারের আমলে এই সততার কথা চার্জশিটে লেখা আছে বলেই তো আমার চাকরি এই বর্তমান প্রধানমন্ত্রী আইন অনুযায়ী ফেরত দিতে বাধ্য হয়েছেন এখন 2010-এ। সেটা সকল ন্যাশনাল পত্রিকায় আসছে, ইংলিশ, বাংলা। আজকে যে আপনি যমুনা টিভি দেখালেন, এই যমুনা টিভির তো বোধহয় পেপার চলে হলো কি জানি, তো যুগান্তরে তো এই খবরটা আছে। এই যে আমি তাকে মাদার অফ মাফিয়া বলছি আজকে কত 3-4 মাস হলো, 1.5 বছর ধরে তাকে আমি বিচার দিয়ে আসতেছি যে ইউ আর দি ডটার অফ পিপলস এর বঙ্গবন্ধু, আপনিও জাতির পিতা বানিয়ে ফেলেছেন সংবিধানে, কোন রেফারেন্ডাম কিছু নাই, ঠিক আছে, ইউ হ্যাভ এ পার্লামেন্ট, ইউ হ্যাভ ডান ইট, accepted. But point is, if you claim that you are a daughter of a father of the nation and বঙ্গবন্ধু ফাইল টু ফাইল গুলো নাম দিয়েছিল 1969-এ, তো আবার মৃত্যুর সময় কিন্তু জড়িত ছিল, যদি আপনি ইনভেস্টিগেশন করেন, তাহলে কি দাঁড়ায়? সে আমার কথা শুনলো না। তা আমাদের ধর্মে, শুধু কোরআনে না, সব ধর্মে আছে জ্ঞানী ব্যক্তিরা উপদেশ শুনে। কিন্তু মাদার অফ মাফিয়া কেন বলছে? একটা অজ্ঞ কালো ব্যাকগ্রাউন্ডের একটা মহিলা শুনবে কেন ভালো কথা? তাই দেখে না, চাকরিচ্যুত, আমি বলে চাকরিচ্যুত, জাস্ট ইমাজিন। জি কর্নেল শহীদ, আপনি কিন্তু আজকে দুপুরেই আমাকে কিন্তু আপনার ট্যাক্স ফাইলগুলো সেগুলো আপনি আমার কাছে পাঠিয়েছেন। বুঝি 2017-18 পর্যন্ত আপনি আপনার ট্যাক্স পুরোপুরি দিয়েছেন এবং সেটি অ্যাকসেপ্টেড। আমারটাতে 75 লক্ষ টাকা দেওয়া আছে, আগের গুলো তো আমি দিচ্ছি না, গত আমরা 97 সাল থেকে দিচ্ছি। এগুলো ওকে করা মানে কি? ট্যাক্স ডিপার্টমেন্ট দেখবে না আমার আরো কোনো কিছু আছে কিনা? আর আমার চাকরি যাওয়ার পর তো আমার নিজের কোনো সম্পদ নাই, ঢাকাতে যা কিছু আছে সব আমার ওয়াইফের, বিকজ তার ফাদারের প্রপার্টি থেকে আমি, হ্যাঁ বিজনেস সবকিছু আমিই করেছি, বাট আমার নামে তো লিখতে পারি না। তবে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্যামিলির যত আছে, আমার মেয়েদের, আমার ওয়াইফের, আমার শাশুড়ির, আমার ওয়াইফের তারপর আমার ভাইদের, যাদের যাতে করে ঢাকায় যেহেতু আমি আছি, ব্যাংক ব্যাংক অপারেশনের জন্য আমার নামটাও থাকতো এজ এ জয়েন্ট অ্যাকাউন্ট, বাট আই এম নট ওনার মানি অফ দোজ। আমার তো নাই সোর্স অফ মানি। কোথায়? আমি যে বেতনটা পেতাম আর রিটায়ার করার পরে যে টাকাটা পেয়েছি, দ্যাট হ্যাজ বিন শোন। আর যখন জমি বিক্রি হতো তখন একটা ডিভিডেন্ড দেওয়া হতো, সেই ট্যাক্সটা আমরা দিতাম, ট্যাক্স দিয়ে ডিভিডেন্ড নিতাম। আমার কথা হচ্ছে, তারা কি বলেছে যে আমি যে ট্যাক্স ফাঁকি দিয়েছি বা সম্পদ দেখিয়েছি, সম্পদটার কোনো সোর্স নাই? তাহলে ওই টাকাটা কোথেকে আসছে এটা বলুক না, বুঝেন নাই? তাহলে আমি চুরি করেছি, মন্ত্রী, এমপি, এসব তো কিছু ছিলাম না। দিস নাম্বার 1। নাম্বার 2, ব্যাংকে যে টাকা আছে আমাদের প্রায় 31 কোটি টাকার মতো, এইটার সোর্সটা বলে না কেন যে এটা
তারেক সিদ্দিকীর সাথে ডাকাতি করতে গেছি, ও যেভাবে ডাকাতি করছে সারা দেশে, তো বলুক যে সে আমার সাথে ডাকাতি করছে। তারপরে যে মাদার অফ মাফিয়া, সে 2010-এ আমাকে, এর আগেও বলেছে, আমাকে ওই যে ভিআইপি দিয়েছিল না তেজটা, আমাকে দিয়েছিল। তা আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি সরকারি কোনো কিছু নিব না। তখন যদি এটা নিতাম আজকে ওটাতে দুর্নীতি দেখাতো। আর এই ভিওপি দিয়ে আজকে আওয়ামী লীগের লোকজন, তার নেতা নেত্রীরা কোটি কোটি, এই তারেক সিদ্দিকও জড়িত, কোটি কোটি টাকা বানিয়েছে তাদের বাড়িতে, ক্যান্টনমেন্টের বাসায় এই ভিওপি টিওপি সবকিছু ইউজ করে। আমি তো সেটাও ফেরত দিয়েছি, এটা তো অফিসিয়াল। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। মানে বিচার বিভাগ আর কি বলা চলে এটাকে? বলেন আমাকে। তবে কর্নেল শহীদ, আপনার বিরুদ্ধে এই যে তৎপরতা, এই তৎপরতাতেই বোঝা যাচ্ছে যে আপনি যে পদ্ধতিতে এগোচ্ছেন সেই পদ্ধতিটি সঠিক পদ্ধতি। রিয়াকশন গুলো যেভাবে আসছে বা সরকারের যে প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে আপনি সঠিক পথেই আছেন। তাতে বটেই। আপনি একমাত্র যদি আপনার মতো, আমি সরি আপনাকে আমি ওয়েলিং করছি না, আপনার বিরুদ্ধে যে বললো আপনার ইউটিউব বন্ধ করে দিবে, এটা কেন? একমাত্র আপনি এখন টেরর টু দ্য গভর্নমেন্ট। সত্য কথা বলছেন সাহসের সাথে, এবং সুযোগ থাকতেও কোনো কিছু সুযোগ নিচ্ছেন না বা নেননি। এবং আপনার মতো যদি 5-7 জন থাকতো বাংলাদেশে সাংবাদিক, সব যে চোর বাচ্চা হয়ে আছে, 5-7 জন থাকলে হাসিনার আগায় না, কিন্তু শেষ হয়ে যায়। আপনি দেখেন সবাই ইলেকশন কমিশনের বিরুদ্ধে বলে, অমুকের বিরুদ্ধে বলে, আরে ভাই সবকিছুর মূলত মাদার অফ মাফিয়া, তাকে নিয়ে কেউ বলে না। এই বলার কোনো মূল্য আছে? আপনি যে আপনি একটা ইন্টারভিউ নিয়েছেন মিস্টার, হোয়াট ইজ হিজ নেম, মিস্টার উইলিয়াম বি মহোদয়, নাইসলি বলেছেন কিন্তু একটা কথা, ইফ ইউ হ্যাভ মার্ক যে মিলিটারি অ্যাকশন ইজ নট পসিবল and it should not be. People from all sectors should come to get her away, get Sheikh Hasina away. I am telling mother of mafia away, out, and she should be the target only. That's what he meant. And সে বুঝতে পারছে, আর আমাদের 18 কোটি মানুষ বুঝতে পারছে না। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবেশ বিরাজ করছে, তাতে যদি জনগণ যদি রাস্তায় নেমে আসে, জনগণ যদি গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আসে, নির্বাচনের দাবিতে রাস্তায় নেমে আসে, তার নিশ্চয়ই জনগণকে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী সকল দিক থেকে মানুষ সহযোগিতা করবে, সমর্থন। আমি তো সেই অপশনটা আপনার লাস্ট কথায় বলেছি। আজিজের জন্য অপশন হচ্ছে ইউ রিজাইন and tell your soldiers, I resign for democracy, remain for favoring the constitution favor করার জন্য থাকো। That is the people. Constitution এর 1 নম্বর প্রথম শব্দটাই হচ্ছে এটা জনগণের, এটার মালিক জনগণ, দেশটা। অতএব এটা কথা বলে সে চলে যাবে। টেক ওভার টু গভর্ন না, টেক ওভার হলে যা হয় 49 বছরে দেখেছেন। জনগণের দেশ, জনগণকে করতে হবে। এবং আর্মিও তো জনগণ, নেভি, এয়ারফোর্স, পুলিশ সবাই জনগণ। আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কেউ জনগণকে ফায়ার করবে না যখন তারা বলবে নতুন কনস্টিটিউশন হবে, তারপর ইলেকশন হবে। আই এম গ্যারান্টিং ইউ। মানে আমার, আপনি একদিন প্রশ্ন করেছিলেন হোয়াট ইজ মাই অথরিটি, হোয়ার ইজ মাই রাইট, দ্যাট আপনি এটা লিড করার চেষ্টা করছেন। আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি, আমার রাইট হচ্ছে আমি একটা প্রসিজিওর ফলো করেছি, মিলিটারি স্ট্র্যাটেজি যেটা বলে, বা ব্যাটল ড্রিল। আমি 3 বছর ধরে আমি বিচার চাওয়ার চেষ্টা করেছি। কার সাথে? কোন মন্ত্রী, এমপি লেভেল না, তো টপ লেভেল, শেখ হাসিনা এবং তার উপদেষ্টা। আমি এও বলেছি ওদেরকে ছেড়ে দিন, ছাড়লো না, একজন মারা গেল, ছেড়ে দিলে কিন্তু মরতো না এই ক্যাপ্টেনটা, তার ছেলে এখন মেজর। আপনি চিন্তা করে দেখুন, তাহলে আমার কি অথরিটি এখন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য না? সে বিচার করেনি, she is responsible. So I have the right, and I was related with the top level to make money and also to take position. তাদেরকে আমি দেশ ছেড়েছি, অতএব I have the right, and আমার অলরেডি 12 জনের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে I am not the leader, I am sorry to say, I am actually we, but আমি ওই 12 জনকে রিপ্রেজেন্ট করছি। I am sorry, জনগণ মাফ করবেন, এই আই কথাটা কবর দিতে হবে বাংলাদেশে। আমি এখন আই বলছি কেন, ওই 12 জন, বাকি 11 জনকে আপনাদেরকে জানাচ্ছি না। এটার অনেক কারণ আছে, এই সিকিউরিটির কারণ। আর অনলি আমাকে সহ আর 2 জন জানে, বাকি 9 জন কিন্তু জানেই না যে আমি তাদের সিলেক্ট করেছি।
সো আমার যে মঞ্চ, এই মঞ্চের অধিকার আছে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য, মাদার অফ মাফিয়াকে বিতাড়িত করার জন্য, বিকজ আমার মঞ্চ ডাইরেক্টলি এফেক্টেড। আমি তো কোনো এমপির বিরুদ্ধে যাব না, কারণ তো আমি আপনি কি এই মঞ্চের কোনো নাম দিয়েছেন? হ্যাঁ, নাম দিয়েছেন? আমার তো আস্থা একটা মঞ্চ আছেই। আস্থা মঞ্চ, আস্থাই তো নাই দেশে, তাই না? কিন্তু আমার যে পর্ষদ যারা আছেন, অন্য যে দুজন, তারা বললেন এই মঞ্চটা হওয়া উচিত যে গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান, গণ অভ্যুত্থান ও নতুন সংবিধান, এটা হলো মঞ্চের নাম। আর আমার তো অরিজিনালি একটা এখানে ইউকে তে লন্ডনে রেজিস্টার্ড করা আছে আস্থা, আর ওইটার ওয়েবসাইট হচ্ছে aastanaw.com। 12 বছরে কোনো রাজনৈতিক শক্তি এখনো এই হাসিনার চেয়ারের একটা ঠ্যাঙও নড়াতে পারেনি। আর আমার মঞ্চ, আমাদের মঞ্চ, আপনারা এই শেখ হাসিনা মাদার অফ মাফিয়া বলে ছেড়ে দিয়েছেন। এখন শি ইজ এ মাদার অফ মাফিয়া। তার পায়ের নিচের মাটি ধসে যাওয়া শুরু করেছে অনলি উইদিন দিস 3 মান্থস। যদিও আমি 3 বছর ধরে ফাইট করছি, কিন্তু আমরা বেশি অফেন্সিভ হয়েছি লাস্ট 3 মান্থস প্লাস মাইনাস। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু ঝাঁকুনি দিতে পেরেছি, এবং এই ঝাঁকুনি বাড়বে, কমবে না। এটা জনগণের ঝাঁকুনি, এটা আমার, আপনার আর এই মঞ্চের না, বা এই মঞ্চের অধিকার আছে। এই মঞ্চই যখন ঝাঁকুনি দিয়েছে, আমার বিশ্বাস সকল রাজনৈতিক দল, এমনকি জানেন বিএনপির, আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগেররাও চায় তারা রাজনীতি করতে, এরকম মাদার অফ মাফিয়া টাইপ রাজনীতি তারা চায় না। তার প্রমাণ তো 75 সনই দেখেছেন। তাদেরই পার্টির লোক বিরক্ত হয়ে গেছিল মাদার অফ মাফিয়ার বাপের চরিত্রে। আপনি কি আমাকে একটা সেকেন্ড সময় দিবেন? একটা বইয়ের মধ্যে একটা সুন্দর কথা আছে, দেখাবো? আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আজকে কি দেখাবেন? আপনি বুঝতে পারবেন এটা কি। জি 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 দেখেন, জি। জাস্ট সি, আমি যে কথাটা এখন বললাম, আর আমি খুব শীঘ্রই একটা পর্ব শুরু করব যে মাদার অফ মাফিয়ার ফাদার আসলেই ওনাকে কি বলে ডাকা উচিত। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। এই যে বইটা দেখুন, দিস ইজ দ্য বুক, আবু জাফরের লেখা, বাসভবন থেকে বঙ্গভবন। আমি 334 নম্বর পাতা পড়ছি। সেটা হলো শেখ সাহেবের মানে ওর নাম কি, নজরুল ইসলামকে ফোন করেছেন 10ই জানুয়ারি 1971 সনে, তাজউদ্দিন সাহেব। দুইজনে তো বন্ধু সেই কলেজ লাইফের। দেখো তুমি, তোমাকে শিল্পমন্ত্রী হবে তুমি, আর প্রেসিডেন্ট তো আরেকজন হলো, আপনারা জানেন। তারপরে সে বলেছে, এবং শেখ সাহেব প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তখন সে বলল, শেখ সাহেবের মানসিক মন গড়ন তুমিও জানো, আমিও জানি। তিনি সর্বাত্মক নিয়ন্ত্রণে অভ্যস্ত। সর্বাত্মক নিয়ন্ত্রণ মানে অটোক্রেসি, বুঝতে পেরেছেন? তার দলের নিউক্লিয়াসের লোকরা বলছে। এবার আসেন পরে কি বলেছে। তার উত্তরে তাকে আমি বলি, তোমার সিদ্ধান্ত সঠিক। এটা বলতেছে কে? এটা বলছে সৈয়দ নজরুল ইসলাম। নামমাত্র প্রেসিডেন্টের ভূমিকা পালন শেখ সাহেবের শুধু চরিত্র বিরুদ্ধ হইবে না, বরং ও হইবে অভিনয় বিশেষ, কেননা ক্ষমতার লোক তাহার সহজাত। তারই তো মেয়ে এ মাদার অফ মাফিয়া। খামাখা তাকে আমি 1.5 বছর সময় দিয়েছি। এই জাতির জন্য আমি 1.5 বছর নষ্ট করেছি। আমার 1.5 বছর আগে থেকে মাদার অফ মাফিয়া যুদ্ধটা শুরু করা উচিত ছিল। আর একটা জিনিস তো কনফার্ম, যে ইউ উইল ডাই, বাট শহীদ খান উইল ডাই, রাদার মাই পরিষদ উইল ডাই উইথ অনার এন্ড ডিগনিটি। এই চোর বাচ্চার মতো মরতে চাই না। জোর করে মারা যাওয়ার পরে, যেখানে জনগণ ওটা, এখন ওটা অ্যাসাসিনেশন ছিল 75 সনে না, ওইটা অন্য কোনো বিপ্লব ছিল। যাই হোক, হত্যাকাণ্ড আমি পছন্দ করি না, এখনো করি না। আমি ইচ্ছা করলে এই আজিজের মাধ্যমে অনেক কিছু করতে পারতাম, আপনারা বুঝতেই পাচ্ছেন। কারণ আমি পিছনের দরজার বিশ্বাস করি না। জনগণের দেশ জনগণের মাধ্যমে হবে। খারাপ ছিল, কিন্তু মৃত্যুর পরে তখনকার 8-9 কোটি লোক একটু রাস্তায় নেমেছে। তার মানে কি, তার চলে যাওয়াটা মানুষ অ্যাকসেপ্ট করছে। মৃত্যুটাও তো দুঃখজনক, চলে যাওয়াটা তো অ্যাকসেপ্ট করেছে, বিকজ তারই রক্ত হলে মাদার অফ মাফিয়া। দেখলেন তো 2জন মন্ত্রী যারা কিনা দেশ স্বাধীন করেছে, সে তো ছিল পাকিস্তানে, দেশ স্বাধীন করেছে। তো এই যে কনসেপ্টটা দেশ স্বাধীন, আমেরিকান রিভলিউশন বাংলাদেশের খুব মিল আছে।
এটা নিয়ে আমি পর্বের পর পর্বে একটু বলতে চাই। জনগণ জানতে চায়, নিউ জেনারেশন মনে করে কি মাদার অফ মাফিয়ার ফাদার ওয়াজ এ ফেরেস্তা, কিন্তু তাদেরই দলের লোক কি বলেছে তার জনগণকে, নিউ জেনারেশনকে জানানো। কর্নেল শহীদ, আমার একটি পরিকল্পনা আছে, আপনার পিএইচডি থিসিস এবং বাংলাদেশের যে ইতিহাস, এই দুই মিলিয়ে আমরা বিস্তারিত 2-3টা পর্বে তুলে ধরার চেষ্টা করবো প্রকৃত ইতিহাস, যেহেতু আপনি এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। আরেকটা ছোট কথা, সেটা হলো আমি কিন্তু প্রথম দিকে স্বাধীনতা যুদ্ধ এবং এই মাদার অফ মাফিয়ার ফাদারকে বেশ উচ্চ স্তরে রেখে করেছি। আমি যখন বিচার ছিলাম, এত পত্র লিখলাম, বিচার তো দূরের কথা, কর্ণপাতই করলেন না। আমার লোক মারা গেল, লুটপাট করে আমাকে কি বানালো, কি তালেবান, তারপর কিসের সব আমি চাঁদা দিই, আর আমাকে বানানো হলো কি বলে ওটাকে যেন সন্ত্রাসী, কেস দিল। এখন তো যাবজ্জীবন সব দেখতে পাচ্ছেন। তাহলে কি দাঁড়ায়? তখন আমি ইউনিভার্সিটিতে চিঠি লিখলাম যে গিভ মি মোর 2 years টাইম, আমি আরো 2 বছর সময় পারি, জাস্ট পিএইচডি হয়ে যাচ্ছিল। 2 বছর সময় নিয়ে তখন আমি চেষ্টা করলাম আসলে এই মাদার অফ মাফিয়ার রক্তে কি আছে। তখন আমি নিউট্রালি দেখতে শুরু করলাম যে মাদার অফ মাফিয়ার বাবার আসল ব্যাকগ্রাউন্ড কি। তখন আমার অনেক বই আনতে হয়েছে দেশে বিদেশ থেকে, এই 2 বছরে শেষ করলাম। নাহলে কিন্তু মাদার অফ মাফিয়ার ফাদারকে আমি মোটামুটি তার যে ভিজিবল ভুলগুলো ছিল শাসন আমলে সেগুলোই করেছি, কিন্তু অনেক কিছু দেখতে আছে যা কিনা আজ পর্যন্ত মানুষ এগুলো প্রকাশ করেনি, সেগুলো আমি বের করেছি। এই জন্য আমার 2টা বছর সময় বেশি লেগেছে, কেননা নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, ডকুমেন্ট সহ, তথ্য প্রমাণ সহ আপনি তুলে ধরবেন দর্শকদের জন্য। তো সাম্প্রতিক সময়ে কি গতকালই আপনার কোর্সমেট বন্ধু, না বন্ধু, এই একটা জিনিস ভুল আছে কিন্তু, এনিওয়ে আপনি কি বলতে চান বলেন। উনি তো আপনাকে দোস্ত বলে, সেটা টেলিফোনে যখন কথা বলেছে দিস ইজ ফাইন, বাট ইউ সি হোয়াট ইজ মাই আলটিমেট। আমরা বন্ধু না বলে আপনার কোর্সমেট এবং দোস্ত। হ্যাঁ, বলে বাংলাদেশে মাদার অফ মাফিয়ার আর একশো। তো তিনি গতকাল আর্মি ডেন্টাল কোডের একটি অনুষ্ঠানে, পতাকা প্রদান অনুষ্ঠানে একটি বক্তব্য রেখেছেন। সেখানে তিনি আপনি সহ যারা নানা বিষয় নিয়ে লিখছেন, ফেসবুকে কথা বলছেন, বিশেষ করে আমাদেরকে টার্গেট করা হয়েছে, সেনাবাহিনীকে বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে এরকম বলা হয়েছে। তো তার বক্তব্যটা আমি দুভাগে ভাগ করেছি, আমরা একটু শুনি তার বক্তব্যটা। প্রথম অংশ, বিজয়ের এই মাসে আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বকে স্মরণ করতে চাই, কারণ তার ঐকান্তিক প্রচেষ্টায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে নিন্দুকের মুখে কালিমা লেপন করে আমাদের স্বপ্নের পদ্মা সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়েছে। এখন সময়ের ব্যাপার মাত্র, যখন পদ্মার বুক চিরে এই সেতু দিয়ে রেল সহ সকল যানবাহন চলবে। বাংলাদেশ বিশ্বের বুকে গর্ব করার মতো একটি মাইলফলক রচনা করার দ্বার প্রান্তে। করোনা মহামারী মোকাবেলায় যেখানে উন্নত বিশ্বের অনেক দেশ হিমশিম খেয়ে দিশেহারা হয়ে পড়েছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল একটি দেশ করোনা মোকাবেলায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। তো এই যে দুটি বিষয় উনি বললেন, বিং এ আর্মি চিফ, ওনাকে পদ্মা সেতু নিয়ে কথা বলা বা করোনা মহামারী, এই বক্তব্যটা আপনি কিভাবে দেখেন? এই যে তৈলমর্দনের যে বিষয়টা আপনি করছেন, ওই যে আপনি আমেরিকান একটা চিফের যে দেখিয়েছিলেন না, we take oath to the constitution, not to people. This is called military. চির উন্নত মমশির আমি প্রথম শুরু করেছি যেটা দিয়ে। তো এরা তেল না, তো এগুলো চোর বাটপার কথা এইভাবেই বলবে। কিসের মাননীয় প্রধানমন্ত্রী করেছে, সে করেছে, আসল কথা বল না যে 10-12 বছর লেগেছে এই করতে, এবং অন্যান্য ইকোনমিস্টরাও কিন্তু এই কথা বলতেছে। এখন এটা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে, পদ্মা ব্রিজ। এখনো যে 1-2 বছর না কত লাগবে তা আল্লাহ জানে। আপনার ভাইরাস নিয়ে কথা বললো, বাংলাদেশের যে মৃত্যু সংখ্যা দেখাচ্ছে না, প্রত্যেকটার সাথে 2টা করে 0 দেবেন আপনি। কোথায় টেস্ট? কোনো টেস্ট নাই। এই রিসেন্টলি শুরু করেছে। 18 কোটি লোকের দেশ, সেখানে আপনি টেস্ট দেখান 50,000, 1 লক্ষ, সেটা থেকে দেখাচ্ছেন 28 জন 30 জন মারা গেছে। হ্যাভ ইউ টেস্টেড দি হোল নেশন? এটা বলে না কেন? শেখ হাসিনা জানে মোরে সাফ হয়ে যাক,
কিচ্ছু আসে যায় না। সে তো বাঙালি মরলে খুশি হয় এখন।